এই যে সার্জারিটা বা এই যে রোগটা এত জটিল কেন? এবং এই চিকিৎসাটার ক্ষেত্রে সাকসেস পাওয়াটা মুশকিল কেন? যেখানে আপনার সাকসেস রেট মোর দ্যান 98% এটা কেন? আগে আমাদেরকে জানতে হবে যে ফিস্চুলা জিনিসটা কি। এটা একটা কমপ্লেক্স টানেল সিস্টেম ওকে, শরীরের মধ্যে, ওকে। যার বাইরে হয়তো একটা মুখ আছে যেটাকে মানুষ ফোড়া বলে, হুম, আর ভিতরে একটা মুখ আছে। বাট এর মধ্যে যে কতটুকু ট্র্যাক্টস আছে, হুম। কখানা ট্র্যাক্টস আছে, ব্রাঞ্চ আছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, এগুলো অনেক ব্যাপার আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সার্জারিটা ঠিকঠাক হয়ে যান, তিনি সুস্থ থাকেনও বেশ কিছুদিন। তারপরে আবার এটা ফিরে আসে। এটা কেন হয়? ইনফ্যাক্ট ওর থেকে বেশি কমন যে সার্জারি ঠিক পরেই কিন্তু আর রস বেরোবানো কম হচ্ছে না। আচ্ছা, এরকমও হয়? এইরকম ইনফ্যাক্ট ম্যাক্সিমাম কেসে এটাই হয় যে আচ্ছা। অপারেশন করলো 2 মাস আগে কোনো দিন রস আসা বন্ধই হলো না। ইনফ্যাক্ট অপারেশনের আগে যে যতটুকু বেরোতো ওর থেকে বেশি বেরোচ্ছে। এই যে রোগটা এটা কি কোনো রকম ওষুধ বা কোনো রকম নন সার্জিক্যাল ওয়েতে কি ট্রিট করা সম্ভব নয়? এই প্রশ্নটা খুব কমন, হুম, মানে রেগুলারলি ডিল হুম, করতে হয় হুম, আমাদেরকে। হুম। বহু পেশেন্ট আসে যে অল্টারনেটিভ থেরাপি করে রোগটা এত খারাপ অবস্থায় নিয়ে চলে আসে, হয়তো 1 মাসের মধ্যে গ্রেড 1 থেকে গ্রেড 4 গ্রেড 5 হয়ে যায়। আমাদের কাছে এভিডেন্স আছে। সব পিস্তুলাই কি সারানো সম্ভব? অ্যাবসলিউটলি, সব? অ্যাবসলিউটলি। যদি কারেক্ট মানুষের ট্রেনিং থাকে, হুম। পৃথিবীতে কোনো ফিস্চুলা নেই যেটাতে লেজার সম্ভব না। কখন কোন লক্ষণগুলো দেখে আমি আর দেরি করব না? আজ আমাদের এপিসোডে এমন একজন চিকিৎসক আছেন যার নাম শুধু ভারতে নয়, আন্তর্জাতিক স্তরেও অ্যানাল ফিস্চুলার চিকিৎসার ক্ষেত্রে সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। তিনি একজন ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ফিস্চুলা স্পেশালিস্ট। তিনি আমাদের দেশের ১২টি রাজ্য তথা দেশের বাইরে মানে আরও ৫টি দেশে সব মিলিয়ে ৬,০০০-এরও বেশি কমপ্লেক্স ফিস্চুলা সার্জারি সফলভাবে সম্পন্ন করেছেন। শুধু তাই নয়, তার সাকসেস রেট বেশ ঈর্ষণীয়, 98%-এরও বেশি। তিনি ইন্ডিয়ার একজন লিডিং কোলোরেক্টাল সার্জন। ২০২২ সালে টাইমস অফ ইন্ডিয়া তাকে কোলোরেক্টাল সার্জন অব দ্য ইয়ার সম্মানে ভূষিত করেন। কমপ্লেক্স ফিস্চুলা সার্জারির ক্ষেত্রে তিনি উদ্ভাবন করেছেন তার নিজস্ব টেকনিক, যেটাকে বলা হচ্ছে আজকাল আলমস ফিস্চুলোপ্লাস্টি। হ্যাঁ, আজকে আমাদের স্টুডিওতে যিনি আছেন তিনি আপনাদের ভীষণ পরিচিত ডাক্তার আজহার আলম। আর এই আলোচনায় আজকে আমরা জানার চেষ্টা করব যে ফিস্চুলার সার্জারি বা ফিস্চুলার চিকিৎসা এত জটিল কেন? নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আহ ফিস্চুলা নিয়ে তো প্রচুর প্রশ্ন আমাদের এখানে জমা হয়েছে। সেই আপনি ৩ মাস কি ৪ মাস আগে একটি ভিডিও করেছিলেন। তো আপনাকে পাওয়া প্রথম কথা হচ্ছে ডিফিকাল্ট। কারণ আপনি দেশে এবং দেশের বাইরেও সময় কাটান। তো আজকে আমরা ভাবলাম যে আজ এটা জানার চেষ্টা করি যে ফিস্চুলার যে সার্জারিটা হয় অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে সাকসেস হয় না। বহু মানুষ বিরক্ত হয়ে যান। কেউ বলেন যে আমি ৪ বার করেছি, ৫ বার করেছি বাট সাকসেস হয়নি। এই যে সার্জারিটা বা এই যে রোগটা এত জটিল কেন? এবং এই চিকিৎসাটার ক্ষেত্রে সাকসেস পাওয়াটা মুশকিল কেন? যেখানে আপনার সাকসেস রেট মোর দ্যান 98% এটা কেন? আগে আমাদেরকে জানতে হবে যে ফিস্চুলা জিনিসটা কি। বেশ। সো মানুষ অনেক টাইম ফিস্চুলাকে জাস্ট একটা ঘা বা ফোড়া ভাবে, হুম, সো ওটাকে খুব লাইটলি বা সিম্পলি ভাবে নেয়। হুম। বাট আসলে ফিস্চুলা কিন্তু কোনো ফোড়া শুধু না, এটা একটা কমপ্লেক্স টানেল সিস্টেম ওকে, শরীরের মধ্যে, ওকে। যার বাইরে হয়তো একটা মুখ আছে যেটাকে মানুষ ফোড়া বলে, হুম, আর ভিতরে একটা মুখ আছে। বাট এর মধ্যে যে কতটুকু ট্র্যাক্টস আছে, হুম। কখানা ট্র্যাক্টস আছে, ব্রাঞ্চ আছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, এগুলো অনেক ব্যাপার আছে। সো এইগুলো যখন ঠিক মতন হ্যান্ডেল না হয় তখনই কিন্তু রেকারেন্স হয়। আচ্ছা। আর রেকারেন্স যখন আমরা রেকারেন্সের কথা বলছি, হুম, আমারও রেকারেন্স হয়। আমি একবারও বলি না যে আমার 100% আমি গ্যারান্টি দেবো। এটা হুম। কোনো পেশেন্টকে আমি বলি না। আচ্ছা। বিকজ ফিস্চুলার ক্ষেত্রে এটা পসিবল না। আমার হাতেও রেকারেন্স হয়েছে, অন্য ডাক্তারেও রেকারেন্স হয়। বাট ইম্পোর্টেন্ট জিনিস হলো যদি ঠিকভাবে চিকিৎসা করা যায়, হুম, তাহলে কিন্তু এই রেকারেন্সটা আমরা অলমোস্ট নেগলিজিবল বা 2% থেকেও কমে কিন্তু আনতে পারি। আর যখন একটা চিকিৎসার সাকসেস রেট 98% যদি হয়, হুম, মানে মোটামুটি একটা ভালো হুম, জায়গায় হুম। আছে। নরমাল সার্জারির মতনই। হ্যাঁ। হ্যাঁ। মানে তবুও আমি জানতে চাইবো যে অ্যা ভারতীয় চিকিৎসকরা বা যারা বাকি ফিস্চুলার সার্জারি করে থাকেন, তাদের ক্ষেত্রে সমস্যাটা কি দাঁড়ায়? যেটা আপনার ক্ষেত্রে হয় না? ফিস্চুলা চিকিৎসা একটা প্রসেস।
মানে এটা অন্য একটা কোনো অপারেশন যে কোনো জায়গায় পাথর হলো, আমি অপারেশন করে বের করে দিলাম, হুম, এটা এত সহজ না। হুম, বিকজ ফিস্চুলা নিজে কোনো অর্গান না, হুম, ফিস্চুলা একটা টানেল। এখন একটা টানেল শরীরে ওই যে পায়খানা রাস্তায় যেই কোনো জায়গায় তৈরি হতে পারে, যে কোনো ভাবে তৈরি হতে হুম, পারে। এই যে ধরে নিন সিম্পল একটা টানেল হলো যে একটা ছোট্ট টানেল কোনো মাসেলকে ইনভলভ করছে না, বেশ, বাট এটা খুব রেয়ার। মোস্ট ফিস্চুলাগুলো কিন্তু দুটো এই যে এনাল স্ফিংটার মাসেল হুম, আছে হুম, ওর মধ্যে থেকে চলে যায়, উপরের মাসেলগুলো আছে ওখানে চলে যায়, এক থেকে বেশি ট্র্যাক্ট থাকে। আমাদের এক্সপিরিয়েন্সে আমরা একটা ফিস্চুলা করেছিলাম যার 13খানা ট্র্যাক্ট ছিল, 13টা। 13 ট্র্যাক্টস। ও মাই সো গড। এইগুলো যদি আগে থেকে যদি না জানা যায়, প্রি অপারেটিভ ইভ্যালুয়েশন যদি ঠিক মতন না করা হয়, সো এটা একটা ব্যাপার আছে। তারপরে কারেক্ট টেকনিক, কারেক্ট সার্জারি যদি না করা হয় তখন একটা প্রবলেম হয়ে যায়। অ্যান্ড লাস্টলি এই যে পোস্ট অপারেটিভ অনেক টাইম ইনস্ট্রাকশনস ঠিক মতন ফলো যদি করা হয় তাহলে কিন্তু রেজাল্টস ভালো হবে। বাট এই তিনটে জিনিস, এই যে প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট, হুম। কারেক্ট টেকনিক এবং পোস্ট অপারেটিভ কেয়ার, এইগুলো যদি ঠিকঠাক প্রোটোকল হিসাবে আমরা করি তখন কিন্তু মানে আশা আছে এবং রেজাল্টস ভালোই আছে। আমরা এই ৩টে বিষয় নিয়ে এক, এক করে কথা বলব। তার আগে যেটা জানতে চাইবো যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সার্জারিটা ঠিকঠাক হয়ে যান, তিনি সুস্থ থাকেনও বেশ কিছুদিন। তারপরে আবার এটা ফিরে আসে। এটা কেন হয়? ইনফ্যাক্ট ওর থেকে বেশি কমন যে সার্জারি ঠিক পরেই কিন্তু আর রস বেরোবানো কম হচ্ছে না। আচ্ছা, এরকমও হয়? এইরকম ইনফ্যাক্ট ম্যাক্সিমাম কেসে এটাই হয় যে আচ্ছা, অপারেশন করলো 2 মাস আগে কোনো দিন রস আসা বন্ধই হলো না। ইনফ্যাক্ট অপারেশনের আগে যে যতটুকু বেরোতো ওর থেকে বেশি বেরোচ্ছে। ওকে, বিকজ হয়তো কোনো ট্র্যাক্ট মিস হয়ে গেছে, হয়তো ওর কোনো ট্র্যাক্ট ইনকমপ্লিট চিকিৎসা হয়েছে। ওকে। এইগুলো মোস্ট কমন কজ। বিকজ ফিস্চুলার ট্রেনিং দরকার। আর যত বেশি ফিস্চুলার উপরে কেউ কাজ করবে, বা এটা প্রত্যেক রোগের জন্য ভ্যালিড, যে ধরে নিন একটা ডায়াবেটোলজিস্ট আছেন, উনার কিন্তু ভালো এক্সপিরিয়েন্স ডায়াবেটিস ট্রিট করতে। অবভিয়াসলি। কম্পারেটিভলি একটা জেনারেল ফিজিশিয়ান আছেন যিনি সব কিছু ট্রিট করছেন। সো ডায়াবেটিস কিন্তু ডায়াবেটোলজিস্ট বেশি ভালো চিকিৎসা করবেন। সো আজকের ডেটে চিকিৎসা এইভাবেই হয়ে গেছে যে স্পেশালিস্টের কাছে যেতে হবে। সো যিনার ভলিউম বেশি, যিনার এক্সপিরিয়েন্স বেশি, উনি রেজাল্টস ভালো দেবেন। ওকে। তো আপনি তো ধরুন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এটার ট্রেনিংও দিচ্ছেন, এই চিকিৎসার ট্রেনিংও দিচ্ছেন। তো আপনি কি দেখেছেন যে আমাদের ভারতীয় বা বাংলাদেশের যে সমস্ত চিকিৎসকরা আছেন বা মানুষরা আছেন তারা কি ভুলটা করে? ভুলটা হলো, ফার্স্টলি শুরু করি আমরা এমআরআই নিয়ে। আজকের ডেটে ইন জেনারেল সবার ধারণা আছে যে যেই কোনো এমআরআই করে নিলে কাজ হয়ে যাবে। আচ্ছা, এমআরআইটাও এমআরআই হলো ইম্পোর্টেন্ট। স্টার্টিং পয়েন্ট। ওকে। সো ইন জেনারেল লোকের ধারণা আছে আমি 1.5 টেসলা মেশিনে করব, 3 টেসলায় করব। বাট কত ভালো যে আপনার গাড়ি, এর থেকেও ইম্পর্টেন্ট আছে যে গাড়ি যদি চালাতে জানে কি জানে না। ড্রাইভার। সো যিনি রেডিওলজিস্ট, যিনি ওই এমআরআইটা ইন্টারপ্রেট করবেন, হুম, উনার এক্সপিরিয়েন্স দরকার। ওকে। এটা ফার্স্টলি। আচ্ছা। বিকজ অনেক ক্ষেত্রে আমাদের হয় একটা পেশেন্ট নিয়ে এসেছে গ্রেড 3 ফিস্চুলা নিয়ে, অন্য জায়গায় এমআরআই হুম, হয়েছে, হুম, হুম। আমার ক্লিনিক্যালি সাসপিশন হলো, ডাউট হলো। আচ্ছা। আমি আমাদের যিনি রেডিওলজিস্ট আছেন, যিনি ধরে নিন মাসে আমার 100-200টা এমআরআই করছেন, হুম। উনার কাছে পাঠালাম, গ্রেড 5 আসলো। ওহ মাই গড! সো এই গ্রেড 3 দেখে যদি আমি করে দিতাম হুম, হুম। তাহলে কিন্তু সাফার পেশেন্ট করতো। যেহেতু ডায়াগনোসটা আমার ঠিক হলো না, হুম। তাহলে পরবর্তী যা জিনিস হবে সবটাই তো গন্ডগোল হয়ে যাবে। একদম, একদম। আচ্ছা, এটা একটা হলো। আর নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়াল প্রসিজার হচ্ছে। আচ্ছা। সো মানুষের মধ্যে একটা কনফিউশন থাকে, আমি ওপেন করাবো, লেজার করাবো, এটা করাবো, ওটা করাবো। বাট ফিস্চুলার ক্ষেত্রে আমি একই কথা বলি সবাইকে যে ফিস্চুলার ক্ষেত্রে একটাই জিনিস ইম্পর্টেন্ট, সাকসেস পাওয়া যাবে কিনা। ওকে। না টাইম ম্যাটার করে কতদিনে ঠিক হবে, হুম। না এটা ম্যাটার করে যে কোন হাসপাতালে করছেন, আপনি ভালো হবেন কি হবেন না। ফিস্চুলার ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা। এখন একটা লোকের মাল্টিপল ট্র্যাক্টস আছে, অনেকগুলো ট্র্যাক্ট হুম। আছে, এনার ক্ষেত্রে ওপেন সার্জারি সম্ভবই না। বিকজ আচ্ছা। যদি আমি সব কিছু কেটে দিই, হুম। ওটা রিকভার করতে প্রচুর টাইম লাগবে। যদি তাড়াতাড়ি রিকভারির জন্য আমি কয়েকটা ফিস্চুলা ছেড়ে দিই তাহলে রেকারেন্স হবে। সো কারেক্ট প্রসিজার মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাজ আ পেশেন্ট আমি কি করে বুঝবো যে আমার জন্য কোন টেকনিকটা বেস্ট? আমি তো জানবো না। 2019-এর আগে আমিও ওপেন সার্জারি করতাম, তখন কলকাতায় লেজার আসেনি। তারপর যখন আমরা লেজার কলকাতায় আনলাম তারপর থেকে আমি কিন্তু লেজারই করছি। সেটা তো জানি আমরা। বিকজ আমি দেখেছি যে লেজার এর সাকসেস হুম। যদি ঠিকঠাক করা হয়, হুম, হুম। এখন লেজার মানেই না যে যেরকম করে দিলে কিন্তু রেজাল্ট আসবে।
কারেক্ট টেকনিক্যালি লেজার যদি করা হয় তাহলে কিন্তু ওপেনের সঙ্গে কোনো তুলনাই নেই। আচ্ছা। মানে 100 টাইমস বেটার আমি লেজার বলবো। ইনফ্যাক্ট কয়েকটা ফিস্চুলা আছে যেটা লেজার ছাড়া কোনোদিন ঠিকই হবে না, পার্টিকুলারলি গ্রেড 4 গ্রেড 5। এটা কিন্তু ওপেন সার্জারিতে ঠিক হওয়া মুশকিল। কিন্তু লেজার তো একটা মারাত্মক জিনিস। মানে মানে এটা কিভাবে ফিস্চুলাটাকে মানে আটকাচ্ছে? মানে এটা তো অন্যান্য জায়গায়ও তো ক্ষতি করতে পারে। না, আজকে আমাদের যেই লেজারগুলো তৈরি হয়েছে, নাম্বার 1 এরা মেডিকেলি সেফ, আচ্ছা। মানে ইউএস এফডিএ দিয়ে হুম, অ্যাপ্রুভড। হুম। সো এটা না যে ক্ষতি কিছু হবে। আচ্ছা, সেকেন্ড, লেজারের প্রেসিশন একটা মিসাইলের মতন। আমার যতটুকু দিতে হবে, যেখানে দিতে হবে ওই জায়গায় কিন্তু পৌঁছে যাবে। আচ্ছা। ওর সাইডে ইনজুরি করে না। এখন ফর এক্সাম্পল একটা কথা বলি, যে যেইগুলো গ্রেড 5 ফিস্চুলা হুম, হয়, ওকে বলা হয় সুপ্রালেভেটর হুম, ফিস্চুলা। একটা খুব উপরের দিকে একটা মাসল থাকে, হুম। অনেক ফিস্চুলা ওই মাসলে ক্রস করছে। আচ্ছা। এখন আমি যদি কেটে অপারেশন করতে যাই, হুম, ওই মাসলটাও কাটবে, হুম, যেহেতু ফিস্চুলা ওর হুম, মধ্যে হুম, যাচ্ছে। হুম, ওই মাসলটা কাটলে কিন্তু পায়খানা ধরে রাখতে মানুষ পারবে না। হুম। সো আমি যদি ফিস্চুলা ঠিক করতে যাই, কেটে করলে ইনকন্টিনেন্স হবে, মানে পায়খানা পায়খানা ধরে ধরে রাখতে পারবে না। রাখতে পারবে না। এবং যেটা এম্বারাসিং সিচুয়েশন ক্রিয়েট এম্বারেসিং এবং পার্মানেন্ট, ওটা ঠিক হবে, পার্মানেন্ট। পার্মানেন্ট। আমি ওটা যদি বাঁচাতে চাই, যে এটা যেন না হয়, তাহলে আমার ফিস্চুলা ইনকমপ্লিট চিকিৎসা হবে, যে আমি কিছু একটা রেখে আসবো। সো এই প্রবলেম সলভ করার জন্য ওই টানেলের মধ্যে ওই লেজারটা ঢুকে যায়, পুরো সিল করতে 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 চলে আসে। সো তাহলে ফিস্চুলারও চিকিৎসা হলো এবং ইনকন্টিনেন্সও হলো না, মাসেলও মানে ড্যামেজ আমার হলো না, স্ফিংটারটাও ইনট্যাক্ট থাকলো। একদম ইনট্যাক্ট। যেটা কাটলে পরে যেটা সমস্যা হতো। মানে মানে এটা তো তাহলে একটা মানে খুব ভালো টেকনিক। কিন্তু বুঝতে হবে আপনি কোথায় করাচ্ছি। কারেক্ট ভাবে করাতে হবে, কারেক্ট টেকনিক এবং কারেক্ট জায়গায় করাতে হবে। ইয়েস। মানে লেজার ভালো কিন্তু লেজার খারাপও। খারাপ কি হয়। হ্যাঁ, কিন্তু আপনি যদি সঠিক জায়গায় পৌঁছান তাহলে মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। ইনফ্যাক্ট আমি কালকেরই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। একটা হুম। পেশেন্ট এসেছিল আমার কাছে উত্তরপাড়া থেকে। আচ্ছা। সো উনি ওখানে উত্তরপাড়াতে লোকাল কোনো একটা লেজার স্পেশালিস্টকে দেখিয়েছেন। বেশ। যখন আমি প্রেসক্রিপশন দেখলাম, হুম। তো যিনি লেজার স্পেশালিস্ট উনি আসলে ফিজিওথেরাপিস্ট। ও মাই গড! সো উনি নিচে লিখেছেন লেজার ফিস্চুলা অ্যান্ড ফিজিওথেরাপিস্ট। সো এখন লেজারের নাম খারাপ করে তো লাভ নেই। সো ওটা একটা ব্যাপার আছে, যে কারেক্ট জায়গা আপনাকে রিসার্চ করেই কিন্তু করাতে হবে। আপনি গ্রেড 5 ফিস্চুলার কথা বললেন। মানে এই ধরনের সার্জারির ক্ষেত্রে লেজার ছাড়া উপায় নেই। আপনি এটা বললেন। তো আমি কি ধরে নিতে পারি যে লেজার ট্রিটমেন্ট যেকোনো ফিস্চুলার ক্ষেত্রে প্রযোজ্য? অ্যাবসলিউটলি। মানে একটা ভুল ধারণা আছে যে লেজার গ্রেড 1 এ হবে না, 4 এ হবে না, 5 হবে না। যদি কারেক্ট মানুষের ট্রেনিং থাকে, হুম। পৃথিবীতে কোনো ফিস্চুলা নেই যেটাতে লেজার সম্ভব না। আচ্ছা। আর ইনফ্যাক্ট যে একটা কথা আপনি বললেন হুম, যে হুম, গ্রেড 5 ফিস্চুলাতে ওপেন হুম, সার্জারি পসিবল না। হুম, আগে তো লেজার ছিল না। হুম। তখন কি করা হতো? যে পায়খানার রাস্তা চেঞ্জ করে দেওয়া হতো এই আচ্ছা, গ্রেড 5 ফিস্চুলা সার্জারির জন্যে। আচ্ছা। মানে পায়খানার রাস্তা নরমাল রাস্তা থেকে চেঞ্জ করে হুম, পেটের উপর বা অ্যাবডোমেনের উপর করে দেওয়া হতো। হুম, তারপরে সার্জারি হতো। হুম। তারপরে হয়তো ৩ মাস ৬ মাস পরে আবার পায়খানার রাস্তাকে নরমাল করা হতো। সো মোটামুটি একটা প্রসেস করার জন্যে ৬ থেকে ৮ মাস লাগতো, তারপরেও কিন্তু রেকারেন্স হতো। পেশেন্টের ভোগান্তিও সো এই যে সাংঘাতিক। একটা এম্বারেসিং জিনিস, এখানে একটা থলি আছে, হুম। ওখান থেকে পায়খানা আসছে, বাইরে যেতে এম্বারেসমেন্ট, সোশ্যাল ফোবিয়া, অনেক কষ্টের ব্যাপার, যেগুলো লেজার সব আস্তে, আস্তে সলভ করছে। আপনি তো লেজারের কথা বললেন বা ওপেন সার্জারির কথাও আমরা বললাম। তো এই রোগটা এটা কি কোনো রকম ওষুধ বা কোনো রকম নন সার্জিক্যাল ওয়েতে কি ট্রিট করা সম্ভব নয়? এই প্রশ্নটা খুব কমন, হুম, মানে রেগুলারলি ডিল হুম, করতে হয় হুম, আমাদেরকে। হুম, আর আমি একটা কাউন্টার কোয়েশ্চেন করি, যে যার হাইপার টেনশন আছে, হুম, ব্লাড প্রেশারের প্রবলেম, হুম। কোনো সার্জারি করে কি ওই ব্লাড প্রেশারের ওষুধ খাওয়া বন্ধ করতে পারবে? সো সেম, হুম, যেইগুলো ডিজিজেস সার্জারি লাগবে সার্জারি করতে হবে, যেটার জন্য ওষুধ লাগবে ওষুধ নিতে হবে। হুম। সো যদি কারোর ফিস্চুলা থাকে, পৃথিবীতে কোনো ওষুধ নেই যেটা এটা ঠিক করতে পারবে। কোনো অল্টারনেটিভ মেডিসিন, অল্টারনেটিভ থেরাপি কাজ করবে না। বহু পেশেন্ট আসে যে অল্টারনেটিভ থেরাপি করে রোগটা এত খারাপ অবস্থায় নিয়ে চলে আসে, হয়তো ১ মাসের মধ্যে গ্রেড 1 থেকে গ্রেড 4 গ্রেড 5 হয়ে যায়। আমাদের কাছে এভিডেন্স আছে। একেকজন এটা এইরকমও আছে যে ২০ বছর ধরে কিন্তু গ্রেড 2 বা গ্রেড 3 আছে। আর একেকজন ১ মাস ২ মাসের মধ্যে অল্টারনেটিভ থেরাপি করার পরে গ্রেড 4 5 এ চলে গেছে। সো অল্টারনেটিভ থেরাপি দিয়ে ঠিক হবে না। সার্জারি লাগবে। আপনি ওপেন করুন, লেজার করুন, বাট সার্জারি লাগবে। এই অ্যাওয়ারনেসটা দরকার এবং যেটা
ধরুন আপনাদের সঙ্গে মিলে আমরা করে যাচ্ছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা প্রত্যেকবার যখনই ডাকি আপনারা এগিয়ে আসেন। কারণ আমরা দেখেছি যে বহু মানুষ এই অল্টারনেট ট্রিটমেন্ট বা থেরাপির জন্য বহু টাকা খরচা করে ফেলেন। এবং যখন সব টাকা শেষ হয়ে যায় তখন আপনাদের কাছে এসে পৌঁছান এবং যখন অনেকটাই দেরি হয়ে যায়। এইবার যেটা প্রশ্ন থাকবে আপনার কাছে যে ভারতবর্ষে তো বহু মানুষেরই ফিস্টুলা আছে। সব ফিস্টুলাই কি সারানো সম্ভব? অ্যাবসলিউটলি, সব? অ্যাবসলিউটলি। কেন মানে কেন আমরা ট্রিট করতে পারবো না? মানে এটা যুদ্ধ আছে, ডিফিকাল্ট আছে। হুম। এই রাস্তায় কিন্তু ফেলিয়ারও হবে। বাট যদি ট্রিটেবল নাই হয়, আমরা কিন্তু চিকিৎসা করব কেন? সো এরকম কোনো ফিস্টুলা তৈরি হয়নি যার চিকিৎসা নেই। হ্যাঁ, অনেক টাইম ডিলে হয়। রিকভারিতে পুরোপুরি হুম, ভালো হতে একটু টাইম লাগে। হুম। বাট এটা একদমই ভুল ধারণা যে ফিস্টুলা ঠিক হবে না। ফিস্টুলা ঠিক হয়। তাও মোটামুটি কত সময় লাগতে পারে? আমি যদি একটু মানে গ্রেড 1 থেকে গ্রেড 5 ফিস্টুলার কথা যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আ সেরে উঠতে মোটামুটি কত সময় লাগে? এই প্রশ্নর আনসার একটু অন্যরকম আমি দেব। যখনই কোনো মানুষের ফিস্টুলা আছে, হুম। ওপেন করবে, লেজার করবে, কতদিন লাগবে, ড্রেসিং লাগবে কি লাগবে না, কত টাকা লাগবে, কোন হাসপাতালে করবে, কিচ্ছু ম্যাটার করে না। আচ্ছা। ফিস্টুলা হলে একটাই জিনিস ম্যাটার করে যে আমি ঠিক হব কি হব না। এখানে টাইম লাইন না। বিকজ আমরা কোনো টাইমের এগেনস্টে রেস করছি না। এখন স্ট্যান্ডার্ড যেটা সবাইকে বলা হয় যে ধরে নিন লেজার করলে নেক্সট দিন থেকে সব অ্যাক্টিভিটিগুলো করবে। আচ্ছা একদিন এক নেক্সট ডে থেকে। আচ্ছা। আমার কালকে একটা পেশেন্ট ডিসচার্জ হলেন, হুম। ওনার 2টোর সময় ডিসচার্জ, 9টার সময় ব্যাঙ্গালোরের ফ্লাইট। সো ওকে। একদম নর্মালি যাচ্ছেন। সো আমাদের অ্যাডভাইস হলো যে আপনারা নেক্সট ডে থেকে অল নর্মাল অ্যাক্টিভিটিস যেগুলো আপনি আগে করতেন করবেন। এটা আমরা এনকারেজ করি। আপনার রেস্ট লাগবে না। বিকজ কোনো দুটো বডি সেম নেই। কারোর ক্ষেত্রে আফটার সার্জারি রস আসতে 1 সপ্তাহে বন্ধ হয়, কারোর 2 সপ্তাহে বন্ধ হয়। বিকজ প্রত্যেক রোগ আলাদা, হুম। প্রত্যেক মানুষের ইমিউনিটি আলাদা। বাট এটা আপনাকে নরমাল অ্যাক্টিভিটি করতে কিন্তু বাধা দেবে না। সো আমাদের টার্গেট হলো যে এইরকম চিকিৎসা আমরা করছি, যার পরে ইমিডিয়েটলি পরে মানুষ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নরমাল লাইফে রিকভারি করে আসবে। এখন আমরা ধরে নিন কারোর সুগার আছে, ওর 400 সুগার থেকে হয়তো বেসলাইন 120 130 আসতে টাইম লাগবে। বাট আস্তে আস্তে যদি গ্র্যাজুয়ালি ডিক্রিজ হচ্ছে মানে ও ঠিক পথে আছে। এখন ও যদি 400 থেকে 120 আসতে বলবে যে আমি কিচ্ছু করবো না, আমি বসে থাকবো, যখন অবধি আমার 120 হবে না, এই মাইন্ডসেটে প্রবলেম আছে। সো রিকভারি র্যাপিড হয়, ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু বিজনেস, ব্যাক টু স্কুল কলেজ সব কিছু আমরা অ্যাডভাইস করি উইদিন 7 ডেজ। আর ইনফ্যাক্ট এটা করলে মানুষের রিকভারি আরও ফাস্ট হয়। আচ্ছা মানে আমি রেস্ট না নিয়ে যদি আমি মুভমেন্ট করলে প্রাত্যহিক কাজকর্মগুলো যদি আমি করি তাহলে রিকভারি ফাস্ট হয়। যেরকম অনেক ইনস্টেন্স হয় যে আমরা পেশেন্টকে বলি যে ফিস্চুলা সার্জারির পরে আপনি নর্মাল ডায়েট খাবেন, রেগুলার সব কিছু খাবেন, বিকজ ফিস্চুলা ডায়েটের সঙ্গে সম্পর্ক না। আচ্ছা এখন ডায়েটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা সো বাড়ির লোক এখন বলবেন যে হুম, এটা খাবে না, এটা হুম, খাবে হুম, না। হুম, তারপরে কি হয় যে মানুষের প্রোটিন ইনটেকও কমে যায়। সো প্রোটিন তো দরকার উন্ড হিলিং এর জন্য, রিকভারির জন্য তো দরকার। রিকভারির জন্য প্রোটিন হুম, দরকার। হুম, আচ্ছা আমরা বলি যে আপনারা রেস্ট দরকার নেই, এক্সট্রা রেস্ট, আপনি মুভমেন্ট করবেন। হুম। এখন উনি বাড়িতে রেস্ট করে শুধু গুগলে সার্চ করছেন কবে ঠিক হব, রিকভারি কতদিনে হবে। সো এইগুলো করে তো স্ট্রেস বাড়বে, আপনার একদমই রিকভারিতে তাই। অসুবিধা হবে। আচ্ছা স্যার ফিস্চুলা নিয়ে না কতগুলো ভুল ধারণা আছে সেগুলো আমি একটু লিখে এনেছি হুম, আপনাকে আমি জিজ্ঞাসা করব। ওকে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা ফিস্চুলার জন্য মেজর সার্জারির দরকার। এটা কি ঠিক? মেজর সার্জারির মানে কি? যখন আমরা মেজর সার্জারির কথা বলছি মানে আমরা কি বুঝি? বড় কাটা ছেঁড়া হবে, অন্তত ১ সপ্তাহের হসপিটালাইজেশন থাকতে হবে। একদম ভুল ধারণা। আমাদের 50% পেশেন্টস সকালে অ্যাডমিশন, বিকেলে ৬টার সময় বাড়ি চলে যায়। ওকে। তার মানে এটা বলা একদম ভুল ঠিক ধারণা, হবে না। একদম ঠিক হবে না। আচ্ছা, ফিস্চুলা পরবর্তীকালে ক্যান্সারে রূপান্তর হতে পারে। ফিস্চুলা ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর আছে। আচ্ছা। অনেক স্টাডিজ বলে যে 0.3 to 0.7% ক্যান্সারের রিস্ক আছে। সো এটা খুব কমন না, হুম, বাট আমরা দেখেছি এরকম হয়েছে। একটা 27 বছরের ছেলে ফিস্চুলা ছিল, এমআরআই করলাম, হুম। ফিস্চুলার সঙ্গে কিন্তু ক্যান্সারও বেরোলো। সো ফিস্চুলা ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর আছে, মেডিকেল লিটারেচার বলে, বাট খুব কমন না। ওকে। খুব চান্সেস আছে কিন্তু চান্সেস আছে সামান্য আরকি। সামান্য। মানে এটা ইগনোর করার মতনও ইগনোর নয়। করব না। মানে সিম্পল কথা যদি বুঝাতে চাই,
একটা লোক যার ফিস্চুলা আছে আর একটা রেগুলার লোক যার ফিস্চুলা নেই, যেনার ফিস্চুলা আছে ওনার ক্ষেত্রে ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর, এই যে এনাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর বেশি কম্পেয়ার টু নর্মাল হিউম্যান বিং, সামান্য হলেও বেশি। বেশি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে একমাত্র ছেলেদেরই ফিস্চুলা হয়। একদমই না। হ্যাঁ, মেলসদের বেশি হয়, হুম। বাট ফিমেলসেও ফিস্চুলা হয়। আমরা আচ্ছা। অনেক ফিমেল ফিস্চুলা ট্যাকল করেছি। তবে মূলত ছেলেদের মধ্যে ছেলেদের বেশি হয়, বেশি দেখা বেশি যায়। হয়। অনেকেই মনে করেন যে লেজার মানেই হচ্ছে একদম গ্যারান্টিড অ্যান্ড পার্মানেন্ট কিওর আর কি। তো এইটাকে আপনি কি বলবেন? এটা বলা আসলে যে কোনো চিকিৎসা আমরা সাকসেস রেট এবং রেকারেন্স রেট দিয়ে কথা বলি মেডিকেল সায়েন্সে। সো যদি কোনো জায়গায় পৃথিবীর কোনো হাসপাতাল কোনো ডাক্তার যদি এটা বলে যে লেজার দিয়ে 100% গ্যারেন্টি যে কোনো দিন আর ফিরে আসবে না, এটা কিন্তু ঠিক হবে না, ভুল। এটা ভুল। হ্যাঁ, অবভিয়াসলি ঠিক চিকিৎসা করলে, কারেক্ট চিকিৎসা করলে আমাদের ডেটার মধ্যে আছে যে আমরা 98% থেকে বেশি সাকসেস রেট দিচ্ছি। এটা এই মিথটা ছড়ানোর কারণ আমি বুঝতে পারছি। কারণ ওপেন সার্জারির ক্ষেত্রে মানে আপনি অ্যাজ হাই যেটা এস বললেন 30 to 40%। কিন্তু যেখানে লেজারে মানে আপনার হাত ধরে 98% হচ্ছে। তো দ্যাটস ওয়াই হয়তো এইটা প্রচলিত হয়ে গেছে। বাট আমি তারপরেও সবাইকে বলি যদি আপনার 100% গ্যারেন্টির দরকার, আপনি চিকিৎসা করাবেন না। বিকজ 100% কেউ দেবে না। সো আপনি ভুল ধারণা নিয়ে চিকিৎসা করাবেন কেন? আমি অন্তত 100% দিতে পারবো না এই 6000 করার পরে। সো এখন অন্য যদি কেউ দিচ্ছে আসলে আমাকে জানাবেন, আমি ওখানে না লোকজনকে স্যার, রেফার এটা করে দেবো। তো পসিবল না। যেকোনো সার্জারির ক্ষেত্রে কিছু না কিছু দুর্ঘটনা ঘটে। প্রত্যেকেই মানুষ এবং তার রোগের ধরন আলাদা। সবার ক্ষেত্রেই যে হবে এরকম আজকের তো ডেটে নেই। ওয়ার্ল্ডে ক্যান্সার ট্রিটমেন্ট এত অ্যাডভান্সড হয়ে গেছে। ক্যান্সার চিকিৎসার পরে অনেক ক্যান্সারের চিকিৎসার পরেও লাইফ লংগেভিটি 80 বছর 90 বছর অবধিও কিন্তু পেশেন্টরা থাকছেন। ওনারা কি বলতে পারবেন যে আবার ক্যান্সার হবে না? বাট রেজাল্টস ভালো আছে। এই যে কিডনি স্টোন হলো, বড় একটা অপারেশন করে স্টোন বের করে দেওয়া হলো, কেউ বলতে পারবে যে আবার স্টোন হবে না? সত্যি তাই। সো আমাদেরকে পার্সপেক্টিভটা বুঝতে হবে, এটা দরকার, এই অ্যাওয়ারনেসটা দরকার। স্যার নেক্সট কোয়েশ্চেন থাকবে যে ডিলেইং ট্রিটমেন্ট ক্যান মেক ফিস্চুলা মোর কমপ্লেক্স। অবভিয়াসলি 100%। যেই কোনো রোগের জন্য ভ্যালিড, ফিস্চুলার ক্ষেত্রে আরও ভ্যালিড। যেটা আছে ডেটে গ্রেড 1 ওটা হয়তো কয়েক মাসের মধ্যে 3, 4, 5 হতে পারে, বিকজ ফিস্চুলা প্রোগ্রেসিভ ডিজিজ। ওই যে ইনফেকশন হচ্ছে, টানেল তৈরি হচ্ছে, পুঁচ আসছে, এইগুলো তো যখন পর্যন্ত কিছু না করি এটা তো বন্ধ হবে না। আর অ্যান্টিবায়োটিক কিন্তু এর চিকিৎসা না। আচ্ছা, এটা কিন্তু একটা মিথ যে অ্যান্টিবায়োটিক দিয়ে ফিস্চুলা ঠিক হয় না। সারা জীবন অ্যান্টিবায়োটিক খেলেও কিন্তু ফিস্চুলা ঠিক হবে না। এটা জানা দরকার। এগুলো তো জানা দরকার। কারণ বহু ছেলে মেয়ে আছেন দোকান থেকে কিনে খাচ্ছেন এবং একটা সময় মানে বডিতে বা শরীরে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে এবং 100% হবে, পরবর্তীকালে সাধারণ আ চিকিৎসা করতে গিয়ে তিনি বিপদে এটা পড়ে কাজ যান। করবে না। আচ্ছা স্যার, নেক্সট রয়েছে যে যারা খুব বেশি মাটন বা মিট খান তাদের এই সমস্যাটা বেশি হয়। প্রাইমারিলি ফিস্চুলার ডায়েটের সঙ্গে কানেকশন না, যেটা আপনি আগেও বললেন। বাট যেটা হয় যে খুব বেশি রেড মিট খেলে কনস্টিপেশন হয়। ঠিক আছে, কনস্টিপেশন হলে অনেক টাইম অন্য অ্যানোরেক্টাল ডিজিজেস হয়। সো ওখান থেকে হতে পারে, বাট ডিরেক্টলি কিন্তু ডায়েট বা রেড মিট বা মাটনের সঙ্গে ফিস্চুলার কানেকশন। ভেজিটেরিয়ানদের কেন হচ্ছে তাহলে? ইয়াস। একটা 3 বছরের বাচ্চার আমি ফিস্চুলা ট্রিট করলাম, ৩ বছরের? ওর কেন হলো? ৩ বছরের 3 বাচ্চা? বছরের বাচ্চার দুবার এইমসে ফেলিয়ার হলো, তারপরে আমরা থার্ড টাইম করলাম, ইজ ফাইন। সো আমার একটা প্রশ্ন, যদি ডায়েট দিয়ে হতো ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান বাচ্চা বয়স্ক সবার কেন হচ্ছে? সবার ডায়েট তো সেম না। এক্স্যাক্টলি। পাইলস ফিশারের অবভিয়াসলি কানেকশন আছে, ভালো কানেকশন আছে ডায়েট নিয়ে, কনস্টিপেশন নিয়ে, বাট ফিস্চুলার সেরকম ডিরেক্ট কানেকশন না। আচ্ছা, এই যে আপনি এইমসের কথা বললেন, আপনার কাছে ধরুন ভেলোর, চেন্নাই এবং ইভেন দিল্লি থেকেও পেশেন্টরা আসেন। তো আপনার কাছে কোন স্টেট বা কোন রিজনের পেশেন্ট আপনার কাছে বেশি আসে? মানে আমি এটা বুঝে নিতে চাইছি যে এলাকা মানে জলবায়ু, খাদ্যাভ্যাসের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা? এটা কি ভারতবর্ষের সমস্ত জায়গায় কি একই রকম দেখা যায় নাকি কোনো অঞ্চলে কম আছে, কোনো অঞ্চলে বেশি আছে, এরকম কিছু বিষয় আছে? আমরা যেটা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলে অনেক কমন আছে, আমাদের ওয়েস্ট পশ্চিম বেঙ্গল। বেঙ্গলে অনেক কমন আছে। আচ্ছা। ইনফ্যাক্ট যারা ভেল্লোর বা চেন্নাই যাচ্ছেন অনেক টাইম পশ্চিমবঙ্গ থেকেই পেশেন্ট যাচ্ছেন হ্যাঁ, ওখানে, হ্যাঁ। তারপর ওনারা ফিরে আসছেন। হ্যাঁ। সো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলবো যে বেশি আছে, ওয়েস্টার্ন স্টেটসে একটু কম আছে, আচ্ছা।
বাট নর্থ ইন্ডিয়াতেও কিন্তু ডিসেন্ট আছে, কারণ আমাদের নর্থ ইন্ডিয়া থেকে প্রচুর পেশেন্ট আসে, দিল্লি সাইড থেকে, ইউপি সাইড থেকে, বিহার থেকে। সো ফিস্টুলা মোটামুটি ইন্ডিয়াতে অনেক প্রেভেলেন্ট আছে, একটা ডিজিজ অনেক প্রেভেলেন্ট আছে। আচ্ছা, মূলত আপনি ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট দেখেছেন। বেঙ্গলে কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি। আমাদের মলদ্বারের যে কোনো রোগ হলে আমরা হামেশাই লুকিয়ে রাখার চেষ্টা করি। ফিস্টুলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তো ঘটনা হচ্ছে যে একজন মানুষ কখন বুঝবেন যে তার ফিস্টুলা হয়েছে এবং এটা লুকিয়ে রাখার রোগ নয়, একজন এক্সপার্টের কাছে দ্রুত পৌঁছতে হবে। তো কখন কোন লক্ষণগুলো দেখে আমি আর দেরি করব না? ফিস্টুলার সব থেকে ইম্পর্টেন্ট লক্ষণ হলো মলদ্বারের সাইডে বা পাশে কোনো একটা ফোড়া বা কিছু একটা ফুলে গেল, হুম, ব্যথা হলো, অনেক টাইম ব্যথা নাও হয়, ফেটে গেল, একটু রস, জল, পুঁজ আসতে পারে। হুম, সো মলদ্বারের সাইডে হুম, বা একটু দূরে হুম, যদি কিছু ফিল করেন, এটা ফিস্টুলা নাও হতে পারে, বাট যদি মলদ্বারের একটু আশেপাশে কোনো ফোড়া বা ওই জাতীয় যদি কিছু হয় এবং যদি ওখান থেকে কিছু লিকুইড কোনো পুঁজ আসে, তখন একটা স্পেশালিস্টকে জাস্ট এভ্যালুয়েট করিয়ে নেবেন, দেখে নেবেন। এই যে লুকিয়ে রাখার যে প্রবণতা আমাদের মধ্যে, এটা কতটা সাংঘাতিক হতে পারে পরবর্তীকালে? মানে লাকিলি এখন অ্যাওয়ারনেস বাড়ছে, হুম, বাট তারপরেও এখনো সোসাইটিতে ওই ট্যাবু হুম, আছে হুম, যে হুম, দেখাবো না। না দেখালে নিজে থেকে তো রোগ ভালো হবে না। হুম। যতদিন ডিলে হবে এটা আস্তে আস্তে বাড়বে, ইভেনচুয়ালি মানুষকে দেখাতে হবে। দেখাতে হবে। সো ওর থেকে ভালো প্রাথমিক স্টেজেই দেখিয়ে নেওয়া ভালো। কাকে দেখাবো? একটা আপনার আশেপাশে আপনি নাম্বার ওয়ান রিসার্চ করবেন। আমি সবাইকে একই কথা বলি যে আপনি যেখানেই থাকছেন, আপনার আশেপাশে যিনি কোলোরেক্টাল এরিয়াতে কাজ করছেন, হুম, ভালো কাজ করছেন, ওখানে দেখাবেন। হুম, না হাসপাতাল ইম্পর্টেন্ট, না সিটি ইম্পর্টেন্ট, না কত হুম, দূরে যেতে হবে, না কত কাছাকাছি ডাক্তার লাগবে। হুম। যিনি ফিস্টুলা করছেন আপনার আশেপাশে, এটা গভর্নমেন্ট সেট আপ হতে পারে, প্রাইভেট সেট আপ হতে পারে, বাট একটা স্পেশালিস্ট কোলোরেক্টাল সার্জনকে দেখাবেন। মডার্ন মেডিকেল সায়েন্সের একজন ডাক্তারের কাছে পৌঁছতে হবে। মানে এমন আ আ প্রচুর তো আমরা বিজ্ঞাপন দেখতে পাই যে যেখানে তিনি একজন ফিস্টুলা বা পাইলস বা স্পেশালিস্ট হিসেবে দাবি করেন এবং আমরা জানি তারা মডার্ন মেডিসিন প্র্যাকটিস করে না। সেক্ষেত্রে আপনারা মানে সেক্ষেত্রে কি হয়? আপনাদের প্রতারিত হবার চান্সেসটা অনেক বেশি থাকে। তো আহ থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনি দিলেন। তো যাই হোক, আপনার কাছে লাস্ট মেসেজ আ কি থাকবে? যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, বহুবার তাদের সার্জারি হয়েছে, তাদের আর মন মানছে না যে বোধহয় আমি আর ঠিক হব না। আ তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? আমি একটাই কথা বলতে পারি যে ফিস্টুলা ডিফিকাল্ট রোগ আছে, হুম, কমপ্লেক্স রোগ হুম, আছে। হুম, হয়তো কোনো কারণে আপনার রোগ ফেল হয়েছে, বাট এর মানে না যে ঠিক হবেন না। অবভিয়াসলি কারেক্ট চিকিৎসা বা আবার ট্রাই করলে কিন্তু ভালো চান্স আছে ঠিক হওয়ার। এই যে হতাশ হওয়ার কিন্তু ফিস্টুলার ক্ষেত্রে কোনো রিজন না। বিকজ হতাশ যদি হওয়ার কথা থাকতো আমরা ফিস্টুলা আর করতাম না। সো আমরা রেজাল্ট পাচ্ছি, আমরা দেখছি লোকজন ভালো হচ্ছে। হ্যাঁ, আমাদের থেকেও লোকজন কিন্তু কোনো পেশেন্টের ব্যাক করছে। বাট আমরা কিন্তু আশা আছে যে সবাই ভালো হবে। না ভালো হওয়ার কিচ্ছু নেই কিন্তু। সো পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে থাকতে হবে, স্ট্রেস নিতে হবে না। আর যিনি স্পেশালিস্ট ওনার কাছে একবার যান, একবার দেখান। দরকার নেই যে অপারেশন করাবেন, অন্তত একটা ডিসকাস করে আসুন। একটা স্টেপ হবে সামনে। আর একদম ভালো হয়ে যাবেন। চিন্তা কিছু নেই। ফিস্টুলা নিয়ে যদি আপনাদের আরো কোনো মন্তব্য বা জিজ্ঞাসা থাকে বা কিছু জানার থাকে, একটি নাম্বার আমরা দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে যোগাযোগ করে নিতেই পারেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে।